দেখতে পাচ্ছি আমরা রান অফ রিলেশনস এই চ্যাপ্টারের হচ্ছে আমাদের টপিক। আমি সংক্ষেপেই বলবো আসলে, কারণ আমাদের হাতে সময় খুব বেশি নাই। তো এই চ্যাপ্টারের আন্ডারে আমরা আসলে উফ আল্লাহ, ব্যাড। আমাকে কি শোনা যাচ্ছে ক্লিয়ারলি? ঠিক আছে। এই চ্যাপ্টারের আন্ডারে আমরা আহ, মানে গত ক্লাসে তোমাদেরকে যেগুলো পড়িয়েছি সেগুলো হচ্ছে আমরা বিভিন্ন জিওমরফিক প্রসেস সম্পর্কে জেনেছি। হ্যাঁ, সেখানে আমরা আসলে বুঝতে পারছি যে আর্থের সারফেসিয়াল ফর্মটা কোন কোন মাধ্যমে আসলে আমরা মানে ইনফ্লুয়েন্স করতে পারি বা চেঞ্জ হয়, এফেক্টেড হয়। হ্যাঁ, সেখানে আমরা যেমন দেখেছি যে উইদিন দ্য আর্থ সারফেস যেগুলো আছে সেগুলো ওয়েদারিং এর মধ্যে পড়তেছে। তারপরে যেগুলো হচ্ছে ইনসাইড দ্য আর্থ মানে ক্রাস্ট বা ইন্টারনাল মেকানিজমের কারণে হচ্ছে যেগুলো, সেগুলো হচ্ছে তোমার আম, কি হাইপোজিন বা এন্ডোজেনেটিক প্রসেস এগুলোর মধ্যে পড়তেছে। তারপরে এক্সট্রা টেরেস্ট্রিয়াল ছিল। তো এর মধ্যে আমরা যেগুলো হচ্ছে ওয়েদারিং বা মানে এপিজিনের মধ্যে যেগুলো পড়েছে উইদিন দা আর্থস বাউন্ডারি, যে ইনফ্লুয়েন্সিং প্যারামিটার গুলি আছে সেগুলির মাধ্যমে যে চেঞ্জগুলি আসছে, আহ, সেইটার মধ্যে আমরা দেখেছি কি কি যে দা জিওমরফিক চেঞ্জেস আর বিং ব্রট বাই সাম এজেন্টস। জিওমরফিক এজেন্টস এর কথা আমরা বলছিলাম। তো ওইখানে আসলে আমরা বলতেছিলাম যে এনিথিং দ্যাট হ্যাজ সাম ক্যাপাসিটি টু কালেক্ট অ্যান্ড ট্রান্সপোর্ট ম্যাটেরিয়াল ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। তো এরকম একটা সিগনিফিকেন্ট মানে এজেন্ট যেটা নেচারে খুবই স্ট্রংলি পারফর্ম করে সেটা হচ্ছে ওয়াটার। তো ওয়াটারের ফ্লো এই জন্য মানে জিওমরফিক প্রসেসকে যেমন ইনফ্লুয়েন্স করে, পাশাপাশি সিভিল ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার গুলোতে আসলে ওয়াটার ফ্লোকে সিগনিফিকেন্টলি কনসিডারেশনে রাখতে হয়। যে কারণে আসলে কোনো একটা জায়গার কোনো একটা ল্যান্ডফর্ম থেকে কতখানি ওয়াটার ফ্লো আমার আসতেছে এটা মেজার করা বা এটা নিয়ে নলেজ গ্যাদার করাটা জরুরি। তো এটা সম্পর্কে আইডিয়া থাকাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো এই ছবি প্রথমেই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা সাইকেলের মতো আছে। এই সাইকেলটা আসলে কি বলতেছে যে রান রান অফ রান অফ জিনিসটা শুনে তো আমরা বুঝতেই পারি সামথিং ইজ ফ্লোয়িং, মানে রানিং অফ অফ দ্য সারফেস, মানে অন টপ অফ দ্য সারফেস। তো রান অফ আসলে বাতাস যে বয়ে যায় সেটাকে আসলে রান অফ বলি না, কারণ ওটা অ্যাকচুয়ালি নট অ্যাডহেরিং দ্য গ্রাউন্ড, ওভাবে কিন্তু ফ্লো করে না, সেটা ওয়াটারই শুধু করে। তো ফ্লো অফ ওয়াটারকেই আমরা আসলে রান অফ বলে থাকি। তো সেইটা কি করতে পারে, ওয়াটারের ফ্লোটা আমাদের গ্রাউন্ডের যে কন্ডিশনটা সেটাকে কিন্তু চেঞ্জ করতে পারে। কারণ আমাদের যে সারফেসিয়াল ফর্ম এইটা ফিক্সড কিছু না। ফিক্সড কিছু না বলতে যে আমার যদি কোনো একটা জায়গা থেকে ফোর্স আসে, সেটা আর্টিফিশিয়ালও হইতে পারে, ন্যাচারালও হইতে পারে। আমি কিন্তু আমার ল্যান্ডফর্মটাকে চেঞ্জ করতে পারি, মানে আমার সারফেসকে স্কাউর করতে পারি, ইরোশন হইতে পারে, ম্যাটেরিয়াল পার্টিকেল গুলা হচ্ছে ডিসইন্টিগ্রেটেড হয়ে অন্য জায়গায় চলে যেতে পারে। তো এই চেঞ্জগুলি যেহেতু হওয়া পসিবল, এই কারণে ফ্লোয়িং ওয়াটারের যে এনার্জি আছে সেই এনার্জির আন্ডারে আসলে আর্থের ল্যান্ডফর্মটা চেঞ্জ হয়। আবার পাশাপাশি কি হয় দেখো, ফ্লো কেন করে ওয়াটার? ওয়াটার ক্যান অনলি ফ্লো ইফ দের ইজ গ্র্যাভিটেশনাল ইনফ্লুয়েন্স। অর্থাৎ কোন একটা জায়গায় যদি হায়ার অল্টিটিউড এবং তার তুলনায় কোন একটা জায়গায় লোয়ার অল্টিটিউড আছে, তখন কি করবে সে হাই অল্টিটিউড থেকে লো অল্টিটিউডের জায়গায় কিন্তু ফ্লো করে। দ্যাটস অনলি রিজন যে আমরা নেচারে যে ওয়াটারের ফ্লো দেখি, যে রিভার নদী বয়ে যায় কেন আপস্ট্রিম থেকে ডাউনস্ট্রিমে, কারণ ওখানে গ্র্যাজুয়াল ডিক্রিজ অফ রিডিউস লেভেল, অর্থাৎ মিন সি লেভেল থেকে হাইটটা ধীরে ধীরে কমে যাচ্ছে। তাহলে এই এলিভেশনের ডিফারেন্সের কারণে যেহেতু ফ্লোটা হয়, এই যখন আমি আর্থের ল্যান্ডফর্মকে আবার চেঞ্জ করে ফেলতেছি ওয়াটারের মাধ্যমে, তখন যেটার কারণে অ্যাকচুয়ালি ফ্লো হচ্ছিল, যেই ধরনের সেটআপে ফ্লোটা হচ্ছিল সেটা পরিবর্তন হয়ে যায়। তার মানে অ্যাকচুয়ালি জিনিসটা সার্কুলার আর কি, যে রান অফের যেমন ক্ষমতা আছে ল্যান্ডফর্মকে চেঞ্জ করার, একইভাবে ল্যান্ডফর্ম চেঞ্জ হয়ে গেলে সেটা রান অফকে ডেফিনেটলি এফেক্ট করবে, বা ইট হ্যাজ দ্য ক্যাপাসিটি টু কন্ট্রোল দ্য রান অফ। এখন রান অফে আসি, রান অফ বলতে আসলে আমরা কি বুঝতেছি? মাটি তো আসলে ইম্পারমিয়েবল কোনো লেয়ার বা ম্যাটেরিয়াল না। তো এইখানে আসলে পানিটা তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট সেগমেন্টে মুভ করে দেখো, আপস্ট্রিম থেকে ডাউনস্ট্রিমের দিকে আর কি। সারফেস দিয়ে করে, সাবসারফেস দিয়ে করে, আর হচ্ছে এখানে বলতেছে গ্রাউন্ড ওয়াটারেও একটা ফ্লো আছে।
তো এগুলোর সাথে তো আমরা এগ্রি করি। এখানে এই যে সাইকেলটা এখানে আমরা দেখবো, এটাকে আমি আরেকটু ডিটেইলে বলবো আসলে টার্মগুলি শেখার জন্য। বাট এই ঘটনাটা আমাদের কাছে খুবই পরিচিত। এখানে কি হচ্ছে? বৃষ্টিপাত হচ্ছে। মেঘ থেকে বৃষ্টি মাটিতে এসে টাচ করতেছে। তো টাচ করা যখন সে মাটিতে এসে টাচ করতেছে, তখন সে কোথাও, কোথাও গাছপালা আছে। তো গাছপালা দিয়ে ইন্টারসেপ্টেড হচ্ছে। আবার কোথাও ডিরেক্ট মাটি টাচ করতেছে। ডিরেক্ট মাটি টাচ করলে সে ২ দিকে যায়। একটা হচ্ছে মাটির ভিতরে ঢুকে যাচ্ছে, যেটা হচ্ছে বেসিক্যালি ইনফিল্ট্রেশন। মাটির ভিতরে কেন ঢুকে যাবে? কারণ আমাদের মাটি তো ইমপারমিয়েবল কিছু না, যেটা বলছি পোরাস মিডিয়া। তো পোরাস মিডিয়াতে আমার যদি স্কোপ থাকে যে আমার ভয়েড স্পেস গুলা ফিল্ড আপ উইথ ওয়াটার না, অর্থাৎ ড্রাই, অর্থাৎ সয়েলের ক্যাপাসিটি আছে ইনফিল্ট্রেটেড ওয়াটারকে জায়গা দেওয়ার জন্য, সেই সময় পানিটা ইনফিল্ট্রেটেড হয়ে যাবে সয়েলের ভিতরে। তো যতখানি ইনফিল্ট্রেশন হবে হয়ে বাদবাকিটা যেটা হচ্ছে না, সেটা কিন্তু উপর দিয়ে রান অফ আকারে চলে যাচ্ছে। এটা হচ্ছে বেসিক্যালি সারফেস রান অফ, এবং দিস ইজ দ্য মেজর ফর্ম অফ রান অফ। এখানে যেটা হচ্ছে যে বলতে বোঝাচ্ছে একটা জিনিস, এটা হচ্ছে ম্যাথমেটিক্যালি বোঝার জন্য যে আমার যখন ক্লাউড থেকে মেইন পানিটা আসতেছে, এটা হচ্ছে টোটাল প্রেসিপিটেশন, যে বৃষ্টির পানি আর কি, সেটা স্নোফল বা বৃষ্টির পানি যেটাই বলো, আহ, মোট মোট প্রেসিপিটেশনটা হচ্ছে আমার ইনিশিয়ালি ক্লাউড থেকে আসতেছে। আচ্ছা, এরপরে সেইটার কিছু পার্ট আমার কি হয়ে যাবে, সারফেসে ইন্টারসেপ্টেড আছে। দেখো ভেজিটেশন দিয়ে যেটা ইন্টারসেপ্টেড, সেইটা ট্রান্সপিরেশন, এখানে একটা প্রসেস আছে আর কি, যে গাছপালার নিজস্ব যেই ওয়াটারের অ্যাডহিয়ারেন্সটা, সেটাকে আমি বলতেছি ট্রান্সপিরেশন। বাকি কিছু পার্ট হয়ে যাবে ইভাপোরেশন। ইভাপোরেশনটা নেচারে যেহেতু বাতাস আছে, বাতাসের সংস্পর্শে যখন পানি একটা আম নির্দিষ্ট সময়ও যদি থাকে, সেখানে কিন্তু ন্যাচারালি ইভাপোরেশন হবে। আমার কথা শোনা যাচ্ছে তো না? জি ম্যাম। Yes, sir. আচ্ছা। তো ইভাপোরেশনটা আমরা ন্যাচারাল প্রসেসেই আমরা পাবো, যে পানি বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয়ে পানি গড়ায় চলে যাচ্ছে। এই পুরা সময়কালটার মধ্যে কিছু পরিমাণ ইভাপোরেশন হয়ে আমার ওয়াটার লস হবে। লস বলতে বুঝাচ্ছি কি, যেইটুকু রান অফে যাবে না, বাদবাকি পুরাটা হচ্ছে আমার অন্যদিকে যাবে। সো সেটাকে আমি বলতেছি লস আরকি। তো উপরের দিকে ট্রান্সপিরেশন, ইভাপোরেশন এর লস হয়ে যাবে। তো প্রেসিপিটেশন থেকে যদি আমি ইভাপোরেশন আর ট্রান্সপিরেশন বাদ দিয়ে দেই, যে পার্টটা থাকবে সেইটাই আমাকে সামহাউ রান অফে কন্ট্রিবিউট করবে। তো এখানে যেটা সারফেসের উপর দিয়ে বয়ে যাচ্ছে, সেটা হচ্ছে আমার সারফেস রান অফ। বাট যে পার্টটা ইনফিল্ট্রেট করে যাচ্ছে মাটির মধ্যে, সেটা কিন্তু আর সারফেস দিয়ে যায় না, সেটা বেসিক্যালি সাবসারফেস দিয়ে যায়, যেটাকে বলে সারফেসের ঠিক নিচে লেয়ার দিয়ে এইটা ফ্লো করে। কেন ফ্লো করে বলো? কারণ সেই যে স্লোপটা এক্সিস্টিং, দ্য স্লোপ ইজ এক্সিস্টিং দেয়ার। সো এই যে ইনফিল্ট্রেটেড ওয়াটার, এটারও ডিউ টু গ্র্যাভিটি একটা ফ্লো হওয়ার সুযোগ আছে। তো এটা হচ্ছে সাবসারফেস রান অফ। এরপরে আরো কিছু ওয়াটার দেখা যাবে, এটা তো আসলে ২ দিকেই যাবে। নিচের দিকেও যাবে, আবার যেদিকে ফ্লো হচ্ছে সেদিকেও তার যাওয়ার টেন্ডেন্সি আছে। তো এটা ডিপেন্ড করবে যে কোন দিকে বেশি আমার আছে। স্লোপ বেশি হলে ওইদিকেই বেশি যাবে। আর যদি এইদিকে ওয়াটারের ডিমান্ড বেশি থাকে, ডিমান্ড বলতেছি যে পানি যদি, মাটি যদি অনেক বেশি শুকনা থাকে, তখন এদিকেই বেশি যাবে, তাই না? ভার্টিক্যালি। তো যাই হোক, ইনফিল্ট্রেটেড ওয়াটারটার কিছু পার্ট আমার এখানে আছে গ্রাউন্ড ওয়াটার লেভেল। গ্রাউন্ড ওয়াটার টেবল সম্পর্কে আমরা জানি, রাইট? আমাদের মাটির নিচে হচ্ছে পানির বিশাল বড় রিজার্ভার আছে। যেই মানে টেবিল বলতে বোঝাচ্ছে ওর নিচের পুরা ভয়েড স্পেস যেটা সয়েলের, সেটা পুরোপুরি পানি দ্বারা ফিল আপ। অর্থাৎ এই যে দাগটা, এই দাগের উপরের সয়েলের যে ভয়েড, এখানে বাতাস পানি দুইটাই আছে, বাট এই দাগের নিচের সয়েলের ভিতরে যে ভয়েড, পুরাটাই ফিল্ড আপ উইথ ওয়াটার। দ্যাটস হোয়াই ইটস দ্য গ্রাউন্ড ওয়াটার লেভেল। তো আমরা যখন কোনো কূপ খনন করি বা ডিপ সাবমার্সিবল বসে, আমরা এই লেভেল পর্যন্ত যাই, যাতে করে এখান থেকে ডিরেক্টলি আমরা ওয়াটারটা কালেক্ট করতে পারি। তো এখন এই ওয়াটারটা ধরো গ্রাউন্ড ওয়াটার লেভেলে পার্কুলেশন হয়ে এখানে আবার দেখো একটা গ্রাউন্ড ওয়াটার ফ্লো বা বেস ফ্লো তৈরি হচ্ছে। এইটার এইটারও একটা মানে স্লো অ্যামাউন্ট অফ মানে কন্ট্রিবিউশন থাকবে টুয়ার্ডস রান অফ। এখন রান অফ হয়ে আলটিমেটলি যাচ্ছে কোথায়? দেখো ডান দিকে এখানে একটা স্ট্রিম বা রিভার বা চ্যানেল আছে কিন্তু। সো যে কোনো একটা জায়গায় আমরা যখন তোমাদেরকে গত ক্লাসে আমি বলেছিলাম, তোমাদের মনে আছে কিনা, ক্যাচমেন্ট এরিয়া বা ড্রেনেজ এরিয়া বা ড্রেনেজ বেসিন, এগুলো কিন্তু সবই সিনোনিম, অর্থাৎ একটা জিনিসকেই বুঝাবে। মেইন আইডিয়াটা হচ্ছে কোনো একটা জায়গায় প্রেসিপিটেশন হলে ওই পুরো এরিয়ার পানি একসাথে কালেক্টেড হয়ে যদি একটা
একটা আউটলেট দিয়ে কোন একটা এই যেরকম স্ট্রিম বা রিভারে কালেক্টেড হয়, মানে কন্ট্রিবিউটেড হয়, তখন ওই পুরো জায়গাটাকে একসাথে একটা ক্যাচমেন্ট এরিয়া বলি, কারণ ওই পুরো জায়গার যে পানিটা সেটা একসাথে কালেক্টেড হয়ে ফাইনালি একটা জায়গা দিয়ে বের হচ্ছে, এই কারণে ওটা আমার ক্যাচমেন্ট এরিয়া। তো সবগুলি জায়গা থেকে পানি কিন্তু আলটিমেটলি সেই আউটলেট দিয়ে একটা মেইন রিজার্ভারে কালেক্টেড হচ্ছে। এবং এখানে দেখো একটা ইন্টারসেপ্ট আছে, যে ওয়াটার টেবিলটা যেটা স্ট্রিম বা রিভার বা চ্যানেলের ওয়াটার টেবিলটা, সেটা কিন্তু আমার গ্রাউন্ড ওয়াটার লেভেলের সাথে ইন্টারসেক্টেড আছে। তো এই ইন্টারসেকশনের নিচে দিয়ে বেসিক্যালি ফ্লোটা হয় এবং সে রিভারে কন্ট্রিবিউট করতে পারে। তো এখন আমাদের কমন আন্ডারস্ট্যান্ডিং থেকেই বুঝতে পারতেছি যে সারফেস রান অফটা যেটা হবে, এইটার তুলনায় কি সাবসারফেস রান অফ বা গ্রাউন্ড ওয়াটার ফ্লো খুব বেশি হওয়া পসিবল হবে না কিন্তু। মানে আমার যেই ওয়াটারটা সারফেসের উপর দিয়ে ফ্লো করে যায়, ওইটাই হচ্ছে আমার মেইন রান অফটা আর কি। মানে এখানে রান অফের যে টোটাল ফ্লোটা, সেটাকে ৩টা ভাগে ভাগ করা যায়, কিন্তু সারফেসের যে ফ্লোটা ওইটাই হচ্ছে মেজর কন্ট্রিবিউটিং পার্ট অফ দ্য টোটাল রান অফ। তো এইখানে আমি জাস্ট কিছু টার্ম নিয়ে কথা বললাম। প্রেসিপিটেশন ইনিশিয়াল যে ফ্লোটা আমার আসতেছে। ইনফিল্ট্রেশন হচ্ছে গ্রাউন্ডের ভিতরে যে পানিটা চলে যাচ্ছে, এবং এটা ডিপেন্ড করবে আসলে মানে যেই সয়েলের উপর দিয়ে পানিটা ফ্লো করে সেই সয়েলের ক্যাপাসিটির উপর। এখানে দেখো লেখা আছে আইসি বা ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি। এটাও আই গেস উই ক্যান আন্ডারস্ট্যান্ড ইট ইজিলি, যে যত বেশি পারফোরেট মানে যত বেশি আমার পোর স্পেস থাকবে, এখন যদি আমার সয়েলের পার্টিকেল সাইজ বেশি হয় সেক্ষেত্রে কিন্তু পোর স্পেস বেশি থাকবে, এবং সেক্ষেত্রে ওখানে ভয়েডে রিকোয়ারমেন্ট অফ ওয়াটারও বেশি। তো সেখানে ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি বেশি। সো গ্র্যাভেলের বেশি দেন স্যান্ড, স্যান্ড তুলনামূলক ছোট, স্যান্ডেরটা সিল্টের চেয়ে বেশি, সিল্টেরটা ক্লের চেয়ে বেশি ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি। সো ক্লে টাইপের যদি কোনো ল্যান্ডফর্ম হয় সেটার উপর দিয়ে পানি বয়ে যাওয়ার আগে ইনফিল্ট্রেশন কম হবে, কিন্তু গ্র্যাভেল বা স্যান্ড টাইপের হলে ইনফিল্ট্রেশন অনেক বেশি। আচ্ছা, এবার আসি পার্কোলেশন জিনিসটা যেটা ছিল সেটা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার লেভেলের নিচে গেলে। তা আমি যদি এখন সহজ ভাষায় দুইটা জিনিসের পার্থক্য বলতে যাই, যে হোয়াট ইজ ইনফিল্ট্রেশন এন্ড হোয়াট ইজ পার্কোলেশন। ইনফিল্ট্রেশনটা ডিরেক্ট পানিটা এসে প্রথম সারফেস দিয়ে যে পুরোটা যাচ্ছে নিচে, সেটাই ইনফিল্ট্রেশন। এই ইনফিল্ট্রেশনের একটা পার্ট, যে পার্টটা হচ্ছে সাবসারফেস রান অফে চলে যায়, সেই পার্টটা বাদ দিলে যে পার্টটুকু রয়ে যায় সেটা হচ্ছে আমার গ্রাউন্ড ওয়াটার লেভেলে গিয়ে অ্যাড হওয়া ওয়াটার, যেটা হচ্ছে পার্কোলেশন। তাইলে ইনফিল্ট্রেশনের একটা পার্ট হচ্ছে বেসিক্যালি পার্কোলেশন। তা ইনফিল্ট্রেশন যদি ইনিশিয়ালি ডিফাইন করো, প্রেসিপিটেশন থেকে ওই যে বাদ দিব হচ্ছে কি ইভাপোরেশন ট্রান্সপিরেশন বাদ দিয়ে দিব, আর সারফেস রান অফটাও বাদ দিয়ে দিব। যেমন এই যে ইভাপোরেশন ট্রান্সপিরেশন তো আমার লস, এর উপরে সারফেস রান অফ যেটা আছে এইটা থেকে বাকি আমার যে ইনফিল্ট্রেশন পার্টটা হচ্ছে বাকি পার্টটা আর কি। তো প্রেসিপিটেশন থেকে ইভাপোরেশন ট্রান্সপিরেশন শুরুতেই বাদ, এরপর সারফেস রান অফটা বাদ দিয়ে দিলে যেটা থাকে সেটা ইনফিল্ট্রেশন। আর পার্কুলেশন হচ্ছে ইনফিল্ট্রেশন থেকেও যখন আমি আরো সাবসারফেস রান অফটা বাদ দিচ্ছি সেটা হচ্ছে পার্কুলেশন। তো এখানে তোমরা ডেফিনেশন এবং ক্যারেক্টারিস্টিক্স একটু পড়ে নিও, এটা খুবই সহজ একটা কনসেপ্ট আর কি। আমার মনে হয় এখানে শুধু রুট গুলোই আরেকবার দেখানো আছে, যে কিভাবে ফ্লো হচ্ছে আর কি বিভিন্ন ডিরেকশনে। Some other part of the precipitation infiltrates through the ground surface and flows through the soil media to reach the stream river, and some minor part of infiltration percolates। আচ্ছা, এখানে ওইটাই বলতেছে যে পার্ট যদি চিন্তা করি তাইলে সারফেস রান অফ যেটা সেটাই বেসিক্যালি রান অফ আর কি। এগুলোর ডেফিনেশন আমি খুব বেশি যাচ্ছি না, এগুলো সবই আমরা সহজেই বুঝতে পারবো পড়লে। আচ্ছা, তাইলে ইন প্র্যাকটিস আসলে রান অফ বলতে কি বুঝি? রান অফ বলতে ওই ডিরেক্ট রান অফটাকেই বুঝি। যেটা বলছিলাম যে সারফেসের উপর দিয়ে যে ফ্লোটা যায় সেটাকে আসলে বলা হয় ডিরেক্ট রান অফ। কারণ সবচেয়ে বেশি আনইন্টারাপ্টেড ফ্লো যেটা সেটা হচ্ছে সারফেস রান অফ। যখন তুমি সাবসারফেসের মধ্য দিয়ে যাও এটা অলওয়েজই তোমার সয়েলের পোর স্পেসের মধ্য দিয়ে যাইতে হচ্ছে। তো তোমার ডেফিনেটলি এটা ফ্রি বা ডিরেক্ট রান অফ না কিন্তু। বা সাবসারফেসের পার্টটাকেও আসলে ডিরেক্ট রান অফ বলতেছে, কারণ সাবসারফেসেও হয়তো কিছু পরিমাণ স্পেস যেটা ফ্রি স্পেস পাবে ফ্লো এর জন্য, যদি পোর স্পেসে ভয়েড স্পেস থাকে বেশি। বাট বেস ফ্লো এর কেসে আসলে সেটা একদমই খুবই স্কোপটা কম, ডিউ টু গ্র্যাভিটি অনলি সেখানে ফ্লো হচ্ছে। তো ডিরেক্ট রান অফে সারফেস আর সাবসারফেস রান অফ দুটাকেই ইনক্লুড করা হয়, বাট সাবসারফেস রান অফ তুলনামূলক অনেক কম অ্যামাউন্টে হয় ইন কম্পারিজন টু সারফেস রান অফ। তো এই কারণে সারফেস রান অফ কি আসলে ইন জেনারেল রান অফ হিসেবে আমরা ডিফাইন করি। তো ঠিক আছে, আমরা রান অফ এর বেসিক
আন্ডারস্ট্যান্ডিং আমাদের ডেভেলপ হয়েছে রান অফ এর মধ্যে কি 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 পার্ট আছে, কোন কোন কন্ট্রিবিউটিং পার্ট আছে, এটা আমরা দেখলাম। তো এখন যদি বলি যে আমার তাইলে রান অফ কতখানি হবে, এটা কিসের কিসের উপর ডিপেন্ড করবে, এটা যদি আমরা একটু চিন্তা করতে চাই, সেক্ষেত্রে দেখতে পারি যে দুইটা মেজর ডিভিশনে ভাগ করি। যে প্রেসিপিটেশনটা কেমন সেটা দিয়ে রান অফ এফেক্টেড হবে। এটা তো আমরা বুঝতেই পারি যে বৃষ্টিটা যেটা আদৌ আসতেছে সেইটা কত বেশি আসতেছে ওয়াটার সেখান থেকে, বা সেখানে আরো কি কি ক্যারেক্টারিস্টিক্স যেটা দিয়ে আমার রান অফটা ডিসাইডেড হবে। আরেকটা হচ্ছে তোমার ওই যে বললাম ড্রেনেজ বেসিন, ক্যাচমেন্ট এরিয়া, ড্রেনেজ এরিয়া, ড্রেনেজ বেসিন, বেসিন, এই যে বিভিন্ন রকম টার্মিনোলজি ইউজ করতেছি একটা জিনিস বোঝানোর জন্য ইউজ করতেছি, আলাদা আলাদা না কিন্তু। হ্যাঁ, তো ওই যে যেই জায়গাটাতে পানি পড়ছে এবং সেই গড়ায় গড়ায় আলটিমেটলি একটা কমন আউটলেট দিয়ে বেরোচ্ছে, ওই জায়গাটার ক্যারেক্টারিস্টিক্স কেমন, সেটাই ড্রেনেজ বেসিন বেসিক্যালি। তো সেই ক্যারেক্টারিস্টিক্স গুলার উপরও রান অফটা ডিপেন্ড করবে। তো আমরা প্রেসিপিটেশনের কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে সেটা নিয়ে ছোট করে একটু দেখে ফেলি। এখানে বলতেছে যে টাইপ অফ প্রেসিপিটেশন। যেমন আমি বলছিলাম যে বৃষ্টিপাত, বৃষ্টিপাত ছাড়াও কিন্তু প্রেসিপিটেশন হয় ফর প্লেসেস ওয়্যার টেম্পারেচার ক্যান গো বিয়ন্ড, মানে 0 ডিগ্রি সেলসিয়াস এর নিচে যেখানে যাইতে পারে, সেই সব জায়গাতে তো আসলে তোমার বৃষ্টিপাতের সুযোগটা ওভাবে পায় না, রাদার স্নোফল হচ্ছে আর কি। তো স্নো যখন হবে, প্রিসিপিটেশনের ফর্মটা যদি রেইনের জায়গায় স্নো হয়, তখন কি হবে এটাও আমরা মানে সহজে আন্দাজ করতে পারি যে স্নোফল হলে ওটা ডিরেক্ট কিন্তু সহসাই সাথে সাথেই রান অফে পরিণত হবে না। It will take some time because snow is a solid form of water, kind of solid ফরম্যাটে আছে সে। তো যখন টেম্পারেচার হাই পাবে সে, তখন সে গিয়ে হচ্ছে মেল্টেড হবে এবং সে ওয়াটার ফরম্যাটে আসবে, এবং তখন গিয়ে তোমার গ্র্যাভিটির আন্ডারে রান অফটা তৈরি হবে। সো এটা একটা স্লো রেটে আসবে আর কি। এট এ টাইম হিউজ অ্যামাউন্ট অফ রান অফ আমাকে হ্যান্ডেল করতে হচ্ছে না, যেটা আমাকে রেইনফলের কেসে করতে হয়। সো টাইপ অফ প্রেসিপিটেশন অবশ্যই আমাকে রান অফকে ডিফাইন করবে বা রান অফের অ্যামাউন্টটাকে ডিসাইড করবে। তারপরে তোমার রেইনফল ইন্টেন্সিটি একটা টার্ম আছে। ইন্টেন্সিটি জিনিসটা আমাকে আসলে ভালো বোঝার দরকার আছে। আমি তোমাদের কাছ থেকে একটু জানতে চাবো যে ইন্টেন্সিটিটা কি? আমরা রেইনফলের ইন্টেন্সিটি কিভাবে মেজার করি? বা ধরো কখনো যদি ওয়েদার নিউজ চ্যানেলে দেখি বলে ইন্টেন্সিটি এত। ইন্টেন্সিটির ইউনিটটা কি? কেউ বলতে পারে? এনিওয়ান? হ্যাঁ, একটু জোরে বলতে হবে, শোনা যায়নি। আরেকটু জোরে বলতে হবে। মিলিমিটার, মিলিমিটার নাকি? মিলিমিটার, হ্যাঁ মিলিমিটার, বাট সাথে আরেকটা জিনিস আছে কিন্তু, পার ইউনিট টাইমে কত মিলিমিটার। তো এটা দিয়ে আসলে কি বুঝি, এটা একটু কেউ বলতে পারবে যে কেন মিলিমিটার বলছি? না না না, ব্যাপারটা এরকম না আসলে। ব্যাপারটা হচ্ছে কল্পনা করো যে কোনো একটা জায়গায় কোনো একটা রুমে, বদ্ধ রুমে উপর থেকে বৃষ্টি পড়ছে, সব জায়গায় সমান বৃষ্টি পড়ছে। এখন 1 মিনিট ধরে বৃষ্টিটা হয়ে বন্ধ হয়ে গেল। এরপরে তুমি ওই রুমের মধ্যে একটা স্কেল দিয়ে মাপলা যে পানি কত হাইটে জমা হয়েছে। এখন ধরো এটা যদি রুম না হয়ে একটা বিশাল বড় ক্যাচমেন্ট এরিয়াও হয়, এবং ও যদি পানিটা ওভাবে করে স্টোর করতে পারে যে 1 মিনিট ধরে বৃষ্টি হইলে আসলে কতটুকু পানি জমে, ওই ইন্টেন্সিটির বৃষ্টি যদি হয় তাহলে একই পানিই জমবে। জি ম্যাডাম, বুঝছি। বুঝছো? এই কারণে আমরা মিলিমিটারে জিনিসটা মেজার করি। অর্থাৎ আমি একটা বালতিতে পানি জমাই বা আমি একটা বড় গামলাতে পানি জমাই, হাইটটা সেমই থাকবে। কারণ কি এরিয়া অনুযায়ী ভলিউমটা বেশি বা কম। বাট জমছে যেটা সেটা ডিপেন্ড করবে যে কত জোরে বৃষ্টিটা হইলো, তাই না? বৃষ্টিটা জি কি ম্যাম। অনেক বেশি জি ম্যাম। জি ইনটেন্স, ম্যাম। যে আছে না বিশাল ধামধাম করে অনেক পানি জমে গেল, মুহূর্তের মধ্যে অনেক পানি জমে গেল, তার মানে কি অনেক বেশি পানি একসাথে পড়েছে। তো ওইটা মেজার করব কিভাবে? তার মানে যে জমার যে ব্যাপারটা, যে হাইট অফ ওয়াটার ক্যান বি স্ট্যাগন্যান্ট ডিউ টু দিস ফল, সেটা দিয়ে আমি আসলে ইন্টেন্সিটিটা মেজার করি, এবং এটা পার ইউনিট টাইমে কিন্তু। তো আমি প্রতি 1 মিনিটে বা প্রতি সেকেন্ডে কত হাইটের পানি জমে সেটা দিয়ে আমি ইন্টেন্সিটিটা মেজার করি। এখন আমাকে বলো বৃষ্টি যখন হয় তখন কি সব জায়গায় সমান জোরে বৃষ্টি হয়? না ম্যাম। এরকম কিন্তু অনেক সময় দেখা যায়। আমি এখানে বসে আছি, একটু দূরে বৃষ্টিই হয় নাই। এরকমও হয়। আবার এমনও হয় যে আম এখানে অনেক জোরে হইছে। আ কিছু দূর গিয়ে ধরো ধানমন্ডিতে হয়তো এত বেশি জোরে হয়নি। এরকম কিন্তু হয়।
মানে নন ইউনিফর্মিটি থাকে আর কি। তো সেটা আমি পরে আসতেছি, বাট ইন্টেন্সিটিটা ম্যাটার করে। ইন্টেন্সিটিটা যদি বেশি থাকে তাহলে ইন জেনারেল আমাকে বেশি রান অফ হ্যান্ডেল করতে হবে, মানে পানি দেখা যাবে অনেক বেশি আমার রান অফে আসছে, যেটা আমাদের কাছে মেক সেন্স করে। এরপরে আসি তোমার ডিউরেশন অফ রেইনফল। এটাও খুব সহজ বোঝার, যে যত বেশি সময় ধরে বৃষ্টি হবে তত বেশি পরিমাণে পানি আমাকে হ্যান্ডেল করতে হবে, কারণ ইনফিল্ট্রেশন যেটা মাটির মধ্যে যতটুকু পানি ইনফিল্ট্রেট করবে এটা কিসের উপর ডিপেন্ড করে? প্রথম কথা মাটিটার টাইপ কিরকম, অর্থাৎ তার মধ্যে পোর স্পেস কিরকম আছে, সে কি গ্র্যাভেলি সয়েল নাকি ক্লে, এটা তো অবশ্যই ম্যাটার করে। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে যে ওই স্পোর স্পেস গুলাকে অলরেডি ফিল্ড আপ উইথ ওয়াটার আছে নাকি ও সয়েলটা অনেক ড্রাই কন্ডিশনে। তো সয়েল যদি ড্রাই কন্ডিশনে থাকে তাইলে ইনফিল্ট্রেশনটা ধরো আমার বেশিই হবে, কিন্তু একটা ফিক্সড অ্যামাউন্ট অফ ইনফিল্ট্রেশন হয়ে কিন্তু বাদবাকি পানিটা আমার রান অফে চলে যাবে। তো এখন যদি আমার অনেকক্ষণ ধরে বৃষ্টি হয় তাহলে কি হবে? ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি প্রথমে ফিল আপ হয়ে যাবে, এরপরে অনেকক্ষণ যতক্ষণ বৃষ্টি হবে ততক্ষণ পানিটা আমার রান অফে যাবে। তো যত বেশি ডিউরেশনের বৃষ্টি হবে তত বেশি আমার পানি রান অফে যাবে, এবং সেটা আমাকে কিন্তু এক্সট্রা হ্যান্ডেল করতে হবে আর কি। তারপরে তোমার ওই যে ডিস্ট্রিবিউশনের কথাটা বলতেছিলাম, যে সব জায়গায় বৃষ্টিপাত সমান হয় না। তো রেইনফল কিন্তু আমরা ইভেনলি ডিস্ট্রিবিউটেড ধরে নেই, বাট ওই ক্যাচমেন্ট এরিয়াতে ইন রিয়ালিটি যদি ইভেনলি ডিস্ট্রিবিউটেড না থাকে সেটা অনুযায়ী কিন্তু রান অফ কম বেশি হওয়ার সুযোগ আছে আর কি। তো এখানে বলতেছে রান অফ ইনক্রিজেস উইথ দ্য ইনক্রিজ ইন দ্য ইউনিফর্মনেস অফ দ্য রেইনফল ডিস্ট্রিবিউশন। এইটা বলতে আমরা বোঝাতে চাচ্ছি যে যদি আমার ইউনিফর্ম সব জায়গায় সমান বৃষ্টি হচ্ছে এরকম হয় তখন আসলে রান অফটা বেশিই পাবো, আর যদি এমন হয় একটু কম আছে এক জায়গায় একটু বেশি আছে তাইলে হয়তোবা এট এ টাইম একসাথে অনেক বেশি পানি জমা হওয়া, এই সিনারিওটা হবে না আরকি। তো ডিস্ট্রিবিউশন দিয়েও রান অফ এর অ্যামাউন্টটা ডিসাইড হবে বা এফেক্টেড হবে আরকি। তারপরে তোমার আছে আরেকটা ইন্টারেস্টিং জিনিস যেটা রান অফ কে এফেক্ট করে, সেটা হচ্ছে ডিরেকশন অফ দ্য প্রিভেইলিং স্টর্ম। এইটা তোমরা কেউ আমাকে বুঝাই দিবা। ডিরেকশন অফ দ্য প্রিভেইলিং স্টর্ম। প্রিভেইলিং স্টর্ম মানে হচ্ছে যে বৃষ্টিটা ঝড়টা এখন হচ্ছে এটা কোন দিক থেকে ঝড় আসতেছে। ঝড়ের সময় কি থাকে? ঝড়ের সময় হচ্ছে খুব স্ট্রং বাতাস থাকে, কিন্তু যে কারণে কি বৃষ্টি। বাতাসটা যেদিকে প্রবাহিত হচ্ছে। হ্যাঁ, রাইট। এখন বাতাস যেদিকে প্রবাহ হবে সেই দিকেই ঝড়ের পানি চলে যাবে, কারণ এটা সমান বৃষ্টি, মানে ভার্টিক্যাল বৃষ্টি হচ্ছে না আরকি। তো ওইটা দিয়ে কেন রান অফ এফেক্টেড হবে এটা আমাকে বুঝাই দিবা কেউ একজন। কোশ্চিনটা আরেকবার। কোয়েশ্চেনটা হচ্ছে আমি এখন তোমাদেরকে যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে তোমার প্রেসিপিটেশনের কোন কোন ক্যারেক্টার দিয়ে রান অফ এফেক্টেড হয়। তো এখানে যেটা এরা বলতে চাচ্ছে যে বৃষ্টিটা কোন দিক থেকে আসতেছে সেটা দিয়েও রান অফ এফেক্টেড হয়, কিন্তু কিভাবে বা কেন? বৃষ্টি কোন দিক থেকে আসতেছে সেটার সাথে রান অফের কি সম্পর্ক? পানি আসলেই তো হইলো, যতটুকু পানি আসবে তত রান অফে যাবে, বেশি পানি আসলে বেশি রান অফে যাবে। কিন্তু বৃষ্টি ধরো এখানে যেমন আমি একটু এখন তাইলে হোয়াইট বোর্ডে আসি। এখানে যেমন এই যে এটা তো ক্যাচমেন্ট এরিয়ার, এটা আপস্ট্রিম, হ্যাঁ, আর এটা হচ্ছে আমার ডাউনস্ট্রিম। এখন এই হলো মেঘ, দুইটা হইতে পারে, একটা বৃষ্টি এই দিক থেকে আসতে পারে, আরেকটা বৃষ্টি এই দিকে যাইতে পারে একটু, তাই না? এখন এই দুইটা সিনারিওর মধ্যে কোনটাতে রান অফ বেশি হবে বলে তোমার ধারণা? ম্যাম এখানে তো বৃষ্টির ডিরেকশন পরিবর্তন হয় ম্যাম পানির কারণে, বাতাসের কারণে। হ্যাঁ, বাতাসের কারণে কি হয়? বৃষ্টির এই যে পড়াটা ওটা তো ম্যাম বাতাসের কারণে এফেক্ট করে। বাতাস যেদিকে প্রবাহিত না, হবে ম্যাম। ধরে নাও আমি যেটা বলতে চাচ্ছি বাতাস দিয়ে কোনখানে পানিটা এসে পড়বে, কোন দিক থেকে এসে পড়বে, মানে ক্যাচমেন্ট এরিয়ার উপর, সেটা দিয়ে শুধু এফেক্টেড হবে, কিন্তু কতটুকু পানি টোটাল ক্যাচমেন্ট এরিয়ার উপর পড়বে সেটা কম বেশি হবে না। ধরো এই যে এই দিক বরাবর পানিটা এখানে এসে পড়বে হয়তো, আহ এই দিক বরাবর পানিটা হয়তো এখানে এসে পড়বে। তো তোমার কি মনে হয় কোন দিক বরাবর পানিটা এসে পড়লে আমার ডাউন স্ট্রিমে রান অফটা বেশি হবে? যেদিকে বেশি ঢালু। ঢালুর দিকে ম্যাম, হ্যাঁ, স্লপ যেদিকে ঢালুর নিচে দিকে। ওই দিকে বেশি তাইলে পানি। এটাই বলতে চাইতেছি, ডিরেকশন অফ দ্য প্রিভেইলিং স্টর্ম ইফ ইট কোইনসাইডস উইথ দ্য ডিরেকশন অফ দ্য স্লোপ, তাইলে সেক্ষেত্রে রান অফ বেশি হবে। আর যদি উল্টা ডিরেকশনে যায় তখন রান অফটা কিন্তু কম কম হবে। হবে ম্যাম। তাহলে ডিরেকশন অফ দ্য ঢালু প্রিভেইলিং স্টর্মও কিন্তু তোমার রান অফকে এফেক্ট করবে। এটা বোঝার জন্য আরকি। আচ্ছা, এরপরে আসো ক্লাইমেটোলজিক্যাল ফ্যাক্টরস কিছু আছে যেগুলো আমরা খুব সহজেই বুঝে যাব। সেটা যেমন বাতাসের এখানে একটা ইফেক্ট আছে, এখানে তো আলাদা করেই বলছে যে স্টর্মের যেমন বাতাস থাকে, এছাড়া উইন্ড ইটসেলফ সামটাইমস চেঞ্জ হয়, উইন্ডের ডিরেকশন চেঞ্জ হয়। এটা দিয়ে তোমার যদি স্টর্ম নাও হয় জেনারেল রেইনফলও এফেক্টেড হতে পারে।
আরেকটা হচ্ছে টেম্পারেচার। এটা আমাকে বলো একটু, টেম্পারেচার দিয়ে কিভাবে রান অফ এফেক্টেড হবে? মনে করো ও যেখানে বৃষ্টি হচ্ছে ওইখানে টেম্পারেচার হচ্ছে একই বৃষ্টি ধরো, একটা সিনারিওতে টেম্পারেচার 25 ডিগ্রি, আরেকটা সিনারিওতে টেম্পারেচার 5 ডিগ্রি। এখন যেখানে 5 ডিগ্রি টেম্পারেচার সেখানে রান অফ বেশি হবে নাকি যেখানে 25 ডিগ্রি সেখানে রান অফ বেশি হবে? 25 ম্যাডাম। যেখানে 25 সেখানে আরো বেশি। কেন? ম্যাডাম আর্দ্রতা বেশি তাই। টেম্পারেচার বেশি হলে তো আর্দ্রতা বেশি হবে না। টেম্পারেচার বেশি মানে বুঝো, মানে আমার যে বাতাসটা হচ্ছে বেসিক্যালি বলো তো টেম্পারেচার বাড়লে কি কি হয়? বাতাসের জলীয় বাষ্প ধারণ ক্ষমতা জলীয় বেড়ে যায় না? বাষ্প ধারণ ক্ষমতা এটা বেড়ে বেশি হবে, যায়, বেড়ে বেশি যায়। হলে দেখো সেক্ষেত্রে যেটা হবে, ওই যে আমরা বলছিলাম না লস আছে একটা ইভাপোরেশন লস, প্রেসিপিটেশন যেটা আমার কাছে আসে সেখান থেকে তো ইভাপোরেট হয়ে লস হয়ে যায়। এখন টেম্পারেচার বেশি থাকলে কি হবে? ইভাপোরেশনের লস বেশি হবে না কম হবে? বেশি হবে লাস্ট। বেশি হবে। তাইলে টেম্পারেচার বেশি থাকলে রান অফ বেশি হবে না কম হবে? বেশি। ইভাপোরেট হয়ে গেলে রান অফ হবে কিভাবে? রান অফ তো কমে যাচ্ছে না ইভাপোরেট হয়ে গেলে। হ্যাঁ, কমে তার মানে আমার টেম্পারেচার বেশি হইলে কিন্তু আমার রান অফ ন্যাচারালি কম হবে। এটা খেয়াল করো, পানি যেটা আমার বয়ে মানে গড়ায় গড়ায় আউটলেট দিয়ে বেরোচ্ছে ওইটা আমার রান অফ। অন্য যে কোনো ভাবে পানি চলে গেলে সেটা আমার রান অফকে কমাচ্ছে আর কি। তো রান অফ বেড়ে যাবে যদি আমার টেম্পারেচার লো থাকে ইন কম্পারিজন টু এ হায়ার টেম্পারেচার সিনারিও। ঠিক আছে আইডিয়াটা? ঠিক আছে। একইভাবে হিউমিডিটির কথাটা মাত্রই আসলো যে বাতাসের যদি জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কম থাকে সেক্ষেত্রে হিউমিডিটি কম নাকি হিউমিডিটি বেশি? বেশি হিউমিডিটি অলরেডি বেশি মানে কি এখানে অলরেডি জলীয় বাষ্প আছে আর নিতে পারছে না। ম্যাম হিউমিডিটির বাংলাটা কি ম্যাম? হিউমিডিটির বাংলা কি? আর্দ্রতা। আর্দ্রতা জি ম্যাম। মানে বাতাসের যতটুকু জলীয় বাষ্প আছে সেটারই মেজারমেন্ট হচ্ছে হিউমিডিটি। তো যদি আমার অলরেডি জলীয় বাষ্প বেশি থাকে অর্থাৎ হিউমিডিটি বেশি থাকে তখন কিন্তু ইভাপোরেট হয়ে আর বেশি যেতে পারে না, তাহলে রান অফটা তখন বেশি আসে। আর যদি ইভাপোরেশন বেশি হওয়ার সুযোগ থাকে, জলীয় বাষ্প কম থাকে অর্থাৎ হিউমিডিটি কম থাকে, তখন ইভাপোরেশন হয়ে লস হওয়ার সুযোগ থাকে, রান অফে অত বেশি যায় না, সেক্ষেত্রে রান অফটা কমে যায়। কমে যাবে। এটা লজিক্যালি চিন্তা করলেই কিন্তু আমরা বের করতে পারবো একই রকমই ইফেক্ট থাকবে টেম্পারেচার আর হিউমিডিটি। ঠিক আছে, জি এগুলো ম্যাম। একটু নিজে নিজে চিন্তা করলেই বুঝে যাবা, সহজ জিনিস। তো এতক্ষণ আমরা যেগুলি বললাম সেগুলো হচ্ছে যে ক্যারেক্টারিস্টিক্স গুলা প্রেসিপিটেশন রিলেটেড এবং রান অফ কে এফেক্ট করে। এইবার আমরা বলবো হচ্ছে যে ক্যারেক্টারিস্টিক্স গুলা ড্রেনেজ বেসিন রিলেটেড, মানে যে এরিয়াটাতে আমার বৃষ্টিপাত হয়ে বৃষ্টিপাতের পানিটা কালেক্টেড হয়ে আলটিমেটলি রান অফ হিসেবে যাচ্ছে, ওই এরিয়াটা দেখতে কেমন বা ওই এরিয়ার শেপ কেমন সাইজ কেমন সেটা দিয়ে আমার রান অফ কিভাবে এফেক্টেড হয়। তো এটা বোঝার জন্য আসলে আমাদেরকে একটু মানে হোয়াইট বোর্ডে যাব আমরা, বাট প্রথমে পড়ে নেই যে সাইজ অফ দ্য বেসিন কিভাবে এফেক্ট করবে। এখানে বলতেছে পিক রান অফ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য সাইজ অফ দ্য বেসিন অর ক্যাচমেন্ট এরিয়া. If the area of the basin is large, the flow will take more time to pass the outlet and peak will be reduced and vice versa. আচ্ছা, এখানে মনে হচ্ছে সেলফ কন্ট্রাডিক্টরি দুইটা লাইন। বেসিন যদি অনেক বড় হয় সেক্ষেত্রে ফ্লোটা আউটলেট পর্যন্ত আসতে সময় লাগবে, রাইট? জি ম্যাম। মানে আমার বিভিন্ন রান অফ হতে থাকবে পিক রান অফটা আসলে ইন জেনারেল এত বেশি হবে না, কিন্তু যদি আমার এখানে আসলে ডিরেক্টলি প্রপোর্শনাল বলাটা ঠিক হয় নাই, এটা আসলে ইনভার্সলি কাইন্ড অফ প্রপোর্শনাল। এটার সেন্সটা আমরা এখান থেকে দেখি বুঝি, আমার মনে হয় ড্রয়িং দিয়ে বুঝি। এই যে মনে করো আমি একটু টপ ভিউ থেকে দেখি, হ্যাঁ, এরকম একটা বড় এরিয়া থেকে ধীরে ধীরে মানে বড় এরিয়াতে মনে করো পুরোটার উপরে, এই যে এটা কিন্তু টপ ভিউ দেখতেছি, পুরোটার উপরে আমার প্রেসিপিটেশন হচ্ছে। এখানে কি পুরা জায়গাটা থেকে একসাথে পানি কালেক্টেড হয়ে এটা আমার আউটলেট ধরো, হ্যাঁ, এখানে মনে করো স্ট্রিম বা রিভার আছে, তো এই আউটলেট পর্যন্ত কালেক্টেড হতে একটা সময় লাগবে না? পুরাটা থেকে আসে এখানে আউটলেট পর্যন্ত যাবে, কিন্তু যদি আমার তুলনামূলক ছোট হয়, আচ্ছা না কেন
তুলনামূলক ছোট একটা এরিয়াতে কিন্তু খুব সহজেই সব দিক থেকে পানি ইজিলি আমার আউটলেটে চলে আসবে। ক্যাচমেন্ট এরিয়ার কথা বলতেছি, সাইজ অফ দ্য বেসিন। তার মানে ছোট একটা এরিয়ার কেসে পিকটা ফার্স্ট রিচ করবে, আর বড় একটা এরিয়ার কেসে পিক রিচ করতেও সময় লাগবে, এবং সেটা হয়তোবা দেখা যাবে কাইন্ড অফ এই যে একটু প্লামেটেড, মানে অনেক সময় ধরে গিয়ে পিকটা রিচ করবে। হ্যাঁ, আর ছোট বেসিনের কেসে হয়তোবা একটু আর্লি পিক রিচ করে রিডিউস করে যাবে, মানে এটা আসলে আরো নিচে, এটা আরো উপরে দিতে হবে আর কি। হ্যাঁ, এরকম হয়তো আসবে। হ্যাঁ, তো পিকটা হয়তো হায়ার হবে এবং ফাস্টার আসবে আর কি। এটা কিন্তু আমি ফ্ল্যাট হাইড্রোগ্রাফ ড্র করলাম। এটা নিয়ে মাত্র আমরা কথা বলছি না, নাকি বলি নাই? বলি নাই, দাঁড়াও দাঁড়াও, তোমাদেরকে হাইড্রোগ্রাফের কনসেপ্ট এখন আমি দিই নাই, দিয়েছি? না ম্যাম, এটা পড়ো না। হাইড্রোগ্রাফের কনসেপ্ট একটু No, আমাদের দরকার। সেটা হচ্ছে যে হোয়াট ইজ হাইড্রোগ্রাফ। আমাকে বলো যে ওই যে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি শুরু হতে হোয়াট টাইম থেকে বিভিন্ন টাইমে আমি আউটলেট, যেটাই যে এটা আমার আউটলেট, এই যে এইটা, এখানে আমি মাপতেছি পার মিটার কিউব সেকেন্ড, পার সেকেন্ডে কত মিটার কিউব ওয়াটার পাস করে। তা একদম শুরুতে আউটলেটে কোনো যায় নাই, আস্তে আস্তে ধীরে ধীরে বাড়তেছে, তাই না? বৃষ্টি পড়তেছে, পানিটা বাড়তেছে বাড়তেছে, বাড়তে 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 একটা পিক রিচ করবে সে। এরপরে গিয়ে দেখা যাবে বৃষ্টিপাতটা বন্ধ হয়ে গেছে, তখন আর বৃষ্টি থেকে নতুন পানি আসবে না। তখন কি হবে? মিটার কিউব পার সেকেন্ডে ডিসচার্জটা ধীরে ধীরে কমে যাবে না? এটা ডিসচার্জ। জিনিসটা আরেকবার বলবেন। মানে শুরুতে, বৃষ্টির শুরুতে, একদম শুরুতে আউটলেটে ফ্লো ছিল 0, জি ম্যাম। ফ্লো রেট ছিল 0, ডিসচার্জ রেট ছিল 0। ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে হচ্ছে প্রথমে ইনফিল্ট্রেশন হলো, ইনফিল্ট্রেশন হওয়ার সময় তো একটা স্লো অ্যামাউন্ট অফ রান অফ আসলো, এরপর ইনফিল্ট্রেশন কমপ্লিট হয়ে গেল, এরপরে রান অফটা বাড়তে থাকলো না? জি বাড়তে একটা লেভেল পর্যন্ত গিয়ে আর বাড়ে নাই। কেন? কারণ তখন আর নতুন ওয়াটার ফ্লো আসতেছে না, কারণ হচ্ছে বৃষ্টিপাতটা বন্ধ হয়েছে তখন। তো এখন যেইটুকু বৃষ্টিপাত, যেইটুকু রিমেইনিং ওয়াটার রেসিডুয়াল, ওইটাই আমার এখন ধীরে ধীরে আসতেছে। তো আস্তে 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 তখন কিন্তু যেইটুকু পরিমাণ আসতেছিল আগে, ওরকম আর আসতেছে না, ধীরে ধীরে পড়ে গেল অ্যামাউন্টটা। ফ্লোটা তাহলে এইটা, এই 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 ঘটনাটাই বেসিক্যালি, এই যে চিত্রটা দেখলাম সময়ের সাথে সাথে ডিসচার্জের রেটের যে চিত্রটা দেখলাম, এইটাই আমার হাইড্রোগ্রাফ। বুঝতে পারছি ম্যাম। হাইড্রোগ্রাফ, এবং এটার যে একটা পিক ভ্যালু আছে, এইটাকেই বলা হয় পিক ডিসচার্জ, বা এটাকে আসলে বলে রান অফ। মানে কোন একটা প্রেসিপিটেশনের আমি যখন এই বলি রান অফ কত, আমি আসলে পিক রান অফটাকে হয়তো ইন্ডিকেট করি। তো আমার সাইজ অফ দ্য বেসিন যখন বড়, তখন কিন্তু দেখা যাবে কি হবে, সব জায়গা থেকে এট এ টাইম পানি এ পর্যন্ত আসবেই না, মানে আউটলেট পর্যন্ত আসবেই না। তো সেক্ষেত্রে আমার ওই অনেক বেশি একটা পিক রিচ করবে না, কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে, বাড়তে অনেক দূরে গিয়ে একটা মোটামুটি পিক জেনারেট করবে। ঠিক আছে না? মানে সময় লাগবে, পিক একটা আসতেও সময় লাগবে, এবং সেই পিকটাও অনেক বড় একটা প্রনাউন্সড পিক হবে না। কিন্তু যদি ছোট বেসিন হয় আমার, তখন কিন্তু সব জায়গা থেকে ধাপ ধাপ করে পানি আসলে আউটলেটে এট এ টাইম চলে আসবে, এবং তখন আসলে আমার একটা হাই হাই রান অফ আসবে, তাই না? ভ্যালু অফ রান অফটা কিন্তু একটা বিগ ভ্যালু আমরা পাবো হয়তো, হয়তোবা তাড়াতাড়ি জিনিসটা রিডিউস করে যাবে, বাট আসবে কিন্তু। এরপরে আছে তোমার শেপ অফ দ্য বেসিন। আসলে এটা যেটা দেখানোর জন্য বলতে চাচ্ছি, শেপ অফ দ্য বেসিনের ইফেক্টটা, সেটা হচ্ছে যে জাস্ট তোমরা এখন অলরেডি যেই কনসেপ্টটা আমাদের ডেভেলপ হয়ে গেল, সেটার আঙ্গিকে বলবা এই আউটলেট দিয়ে রান অফ বেশি হবে নাকি এই আউটলেট দিয়ে রান অফ বেশি হবে, ডিপেন্ডিং অন দুইটার এরিয়া সেম এবং উপরেরটা প্রেসিপিটেশনও দিয়ে সেম। মেবি বেশি হবে। এট এ টাইম এখানে কি বেশি আসবে? আসবে না কিন্তু, কারণ এই যে দেখো, এই পয়েন্টটা থেকে পানি যতক্ষণ এই পর্যন্ত আসবে, ততক্ষণ এই দিক থেকে ড্রেন হয়ে চলে গেছে, এই কাছের থেকে ড্রেন হয়ে চলে গেছে, এট এ টাইম আসবে না তো। এই যে দূরের এই পয়েন্টটা, এটা থেকে আউটলেট পর্যন্ত পানি আসতে সময় বেশি লাগবে না? হ্যাঁ জি ম্যাম, হ্যাঁ, কাছের লাগবে। পানিটা তো তাড়াতাড়ি বের হয়ে চলে যাবে, কিন্তু এইখানে দেখো সব পয়েন্টই মোটামুটি সেম ডিসটেন্সে আছে আউটলেট থেকে, তাহলে সবগুলো থেকে একসাথে এট এ টাইম এখানে পানি চলে আসবে না? জি ম্যাম। তাহলে এখানে রান অফটা বেশি হবে না, পিক রান অফটা? জি ম্যাম। তাহলে শেপ দিয়ে কিন্তু এফেক্টেড হয়। এখন আসি, শেপ দিয়ে যদি এফেক্টেড হয়, সেটাকে যদি আরেকটু ম্যাথমেটিক্যালি বুঝতে যাই, তাহলে আমাদের দুইটা ফ্যাক্টর চিন্তা করতে হবে। একটা হচ্ছে ফর্ম ফ্যাক্টর, একটা হচ্ছে কম্প্যাক্টনেস কোফিশিয়েন্ট। এখন ফর্ম ফ্যাক্টর
এই ফ্যাক্টরটার ভিতরে কি আছে যদি আমরা দেখি, এখানে বলেছে যে অ্যাভারেজ উইডথ অফ দ্য বেসিন বাই এক্সিয়াল লেংথ অফ দ্য বেসিন। তাইলে এখন আসো আমি ফর্ম ফ্যাক্টর দিয়ে চিন্তা করি এই দুইটা বেসিনের কেসে। এই যে অ্যাভারেজ উইডথ কিভাবে মাপবো? আচ্ছা, তার আগে এক্সিয়াল লেংথটা বুঝি। এক্সিয়াল লেংথ হচ্ছে আউটলেট থেকে, এটা তো আউটলেট থেকে বেসিনের ফারদেস্ট যে পসিবল যে পয়েন্ট, বেসিনের পেরিমিটারের উপরে ফারদেস্ট ডিস্টেন্সের যে পয়েন্ট, সেটার দুইটার মধ্যে ডিস্টেন্স যেটা, সেটাই আমার এক্সিয়াল লেংথ। এই যে এটা হচ্ছে আমার এক্সিয়াল লেংথ। ম্যাম সাউন্ড শোনা যাচ্ছে না। দেখা যাচ্ছে? জি ম্যাম দেখা যাচ্ছে, শুনতে পাচ্ছিলাম না ম্যাম এতক্ষণ। এক্সিয়াল লেংথটা বুঝছো? ম্যাম শুনতে পাই নাই তখন ম্যাম, আপনার মাইক্রোফোনটা ম্যাম অফ হয়ে গেছিল ম্যাম। আচ্ছা, এখন আরেকবার বলছি, তোমরা হ্যাঁ শুনতে পাচ্ছ তো? জি ম্যাম এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, এক্সিয়াল লেংথটা হচ্ছে আমার বেসিনের যে আউটলেট হচ্ছে যেই পয়েন্টটা দিয়ে সব পানি পাস করে আর কি একসাথে, সব জায়গা থেকে পানি কালেক্ট হয়ে যে পয়েন্টটা দিয়ে পাস করে সেটা আমার আউটলেট। তো আউটলেট থেকে বেসিনের পেরিমিটার বরাবর সবচেয়ে দূরবর্তী যে পয়েন্টটা, সেটা কোথায় বলো? আমি এই পয়েন্টটা নিয়েছি, তোমার কাছে কি মনে হয় রিজনেবল? অন্য যে কোনো পয়েন্টের তুলনায় কিন্তু আউটলেট থেকে এই পয়েন্টটাই সবচেয়ে বেশি দূরে আছে, জি ঠিক না? ম্যাম। তাহলে জি এই পয়েন্ট থেকে আউটলেটের যে ডিসটেন্সটা, সেটাই হচ্ছে আমার বেসিনের এক্সিয়াল লেংথ। এখন বলো, এই দুইটা বেসিনের মধ্যে এক্সিয়াল লেংথ কার সবচেয়ে বেশি? উপরেরটা। উপরেরটার বেশি কিন্তু, উপরের হ্যাঁ, L1 is greater than L2, সরি, হ্যাঁ। তো এক্সিয়াল লেংথ উপরেরটার বেশি কিন্তু। এখন আমরা যেটা বলতেছি ফর্ম ফ্যাক্টর, সেটা ডেফিনেশনে বলতেছে এক্সিয়াল লেংথ অফ বেসিন ডিভাইডেড বাই, আচ্ছা, এক্সিয়াল লেংথকে এল দিয়ে প্রকাশ করে, হ্যাঁ, এক্সিয়াল লেংথ অফ বেসিন নাকি এল দিয়ে প্রকাশ করে না, আসলে এল দিয়ে প্রকাশ করে। এভারেজ উইডথ অফ দ্য বেসিন আর এক্সিয়াল লেংথ অফ দ্য বেসিন, এই দুটোর রেশিও। এভারেজ উইডথ অফ দ্য বেসিন উপরে, নিচে এক্সিয়াল লেংথ অফ দ্য বেসিন। আচ্ছা, তাহলে এভারেজ উইডথটাকে বি এভারেজ লিখলাম আমি, আর এক্সিয়াল লেংথটাকে আমি এল এ লিখলাম, হ্যাঁ, এটা এল এ দিয়ে প্রকাশ করে। আচ্ছা, এখন আসি এভারেজ উইডথ কিভাবে মাপবো। বেসিন তো আরবিট্রারি শেপের হয়, ধরে নাও, আমি আইডিয়া করছি এজন্যই এভারেজ বলতেছিলাম। মাল্টিপল জায়গায় উইডথ মাপবো, তাই না? মেপে এভারেজ একটা ভ্যালু নিয়ে নিব। তাহলে এটাকে আমি কম্পেয়ার করতেছি আসলে ইকুইভ্যালেন্ট একটা রেক্ট্যাঙ্গেলের সাথে, যেখানে আমার এই লেংথটা হচ্ছে আমার এক্সিয়াল লেংথ ধরো, হ্যাঁ, আর এইটা হচ্ছে আমার এভারেজ উইডথ। তাহলে এই বেসিনের ইকুইভ্যালেন্ট রেক্ট্যাঙ্গেলের এরিয়া দিয়ে আমি বেসিনের এরিয়াকে রিপ্রেজেন্ট করতে পারি। সেক্ষেত্রে এরিয়াটা হবে এইটা, তাই না? ঠিক আছে, বোঝা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, এখন আসি ফর্ম ফ্যাক্টর জিনিসটা তাহলে কি রিপ্রেজেন্ট করতেছে। এক্সিয়াল লেংথ আর এখানে হচ্ছে এভারেজ উইডথ, এই দুটাকেই আমি দেখে আসি আমরা কিভাবে এটাকে এক্সপ্রেস করছি। এখানে আমরা বেসিনের এরিয়াটা উপরে নিয়ে আসব। বেসিনের এরিয়াটা উপরে আনতে হইলে আমরা উপরে এল দিয়ে মাল্টিপ্লাই করব। এটা কেন করছি? কারণ এভারেজ উইডথটা আসলে রিপ্রেজেন্টেটিভ ডেটা অফ দ্য ক্যাচমেন্ট তো হয় না, মানে রিপ্রেজেন্টেটিভটা হচ্ছে বেসিক্যালি বেসিনের এরিয়া অফ দ্য বেসিন, আর লেংথ অফ দ্য বেসিন উপরে নিচে দুইটা মাল্টিপ্লাই হয়ে গেল এখন, ঠিক আছে? তার মানে আমি আসলে এই এক্সিয়াল লেংথের তুলনায় এরিয়া কত বড়, এইটারই একটা রিপ্রেজেন্টেশন আসলে ফর্ম ফ্যাক্টরের মধ্যে আছে কিনা, যে এক্সিয়াল লেংথের তুলনায় বেসিনের এরিয়াটা কত বড়। তো এখন যদি আমার এক্সিয়াল লেংথ বেশি হয় এরিয়ার তুলনায়, যেমন এই কেসে হয়েছে, দুইটার এরিয়া তো সেম, তাই না? দুইটা বেসিনের এরিয়া কিন্তু সেম, কিন্তু এইটার এক্সিয়াল লেংথ এটার থেকে বেশি। তাহলে ফর্ম ফ্যাক্টর, এইটার ফর্ম ফ্যাক্টর যদি এটা যদি 1 হয়, এটা যদি 2 হয়, তাহলে কোনটার ফর্ম ফ্যাক্টর বেশি? যেটার ম্যাম এক্সিয়াল লেন্থ কম। তার মানে এটা, এই যে এটার এক্সিয়াল লেংথ কম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তার মানে এই যে ফর্ম ফ্যাক্টর যার বেশি তার কিন্তু রান অফও বেশি। বুঝতে হ্যাঁ পারছো? জি ম্যাম। এটা কিন্তু মেক সেন্স করে। সেই ক্ষেত্রে আমি বলতে পারি ফর্ম ফ্যাক্টরের সাথে রান অফ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল।
ঠিক আছে? হ্যাঁ জি ম্যাম। ডিরেক্টলি প্রপোর্শনাল, রান অফ এর সাথে ফর্ম ফ্যাক্টরটা ডিরেক্টলি প্রপোর্শনাল। তোরা ফর্ম ফ্যাক্টর বুঝে গেছি, এরপরে আমরা বুঝবো হচ্ছে কম্প্যাক্টনেস কোএফিসিয়েন্ট। কম্প্যাক্টনেস কোএফিসিয়েন্ট আসলে রিপ্রেজেন্ট করতেছে যে বেসিনের যে আরবিট্রারি বর্ডারটাই, বর্ডারের ভিতরের এরিয়াটা কত কম্প্যাক্ট কন্ডিশনে আছে। এইটা বুঝতে গেলে আমাকে যে জিনিসটা তোমাদেরকে বোঝাতে হবে যে একটা মনে করো রেক্ট্যাঙ্গেলের যে এরিয়া, সার্কেলেরও সেই একই এরিয়া, মনে করো দুইটার সেম এরিয়া, কোনটার পেরিমিটার বড় বলো দেখি? পেরিমিটার, হ্যাঁ। হ্যাঁ, স্কোয়ারের মানে স্কোয়ারের রেক্ট্যাঙ্গেলের পেরিমিটারটা কিন্তু সার্কেলের চেয়ে বড়। তার মানে সার্কেল হচ্ছে বেসিক্যালি সার্কেল হচ্ছে জিওমেট্রিক্যাল শেপগুলোর মধ্যে সবচেয়ে কম্প্যাক্ট। কম্প্যাক্ট বলতে একই এরিয়াকে মিনিমাম পসিবল পেরিমিটারের ভেতরে অ্যাটেইন করতে পারে হচ্ছে সার্কেল। তো এখন আমি যখন বেসিনের কম্প্যাক্টনেস কোএফিসিয়েন্ট মেজার করতে যাব তখন আমি কম্প্যারিজনটা ইকুইভ্যালেন্ট সার্কেলের এরিয়ার সাথে করব। তাহলে আমার কাছে একটা বেসিনের পেরিমিটার আছে, আর হচ্ছে এই ডেফিনেশনটা আমরা দেখে আসি। কম্প্যাক্টনেস কোএফিসিয়েন্ট এর ডেফিনেশন হচ্ছে তোমার বেসিনের পেরিমিটারকে আমি ইকুইভ্যালেন্ট সার্কেলের সারকামফারেন্স বা পেরিমিটার যেটাই বলো সেটার সাথে কম্পেয়ার করব। তার মানে আমার বেসিনের পেরিমিটার যেটা সেটাকে আমি পেরিমিটার অফ ইকুইভ্যালেন্ট সার্কেল, ইসি হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কেল, এটার সাথে আমি কম্পেয়ার করছি, সেটাই আমার কম্প্যাক্টনেস কোএফিসিয়েন্ট। ঠিক আছে? এখন এটা বের করব কেমনে? মানে বের করব কেমনে বলতে বোঝাচ্ছি যে সার্কেলের সাথে কম্পারিজনটাকে আনবো কিভাবে? বললাম যে এরিয়াটা সেম, তাই না? তো এরিয়া অফ দ্য বেসিন ধরো আমি জানি, তাহলে আমার সার্কেলটারও এরিয়া হচ্ছে এইটাই, সার্কেলের ডায়া পাই আর স্কোয়ার। তাহলে এখানে সার্কেলের একটা রেডিয়াস পাওয়া গেল আর, সেটা আমি চাইলে এখানে বসায় দিতে পারি। পেরিমিটার অফ বেসিন বসালাম। ও এখানে আরেকটা, এটা হচ্ছে এরিয়াকে রিপ্রেজেন্ট করলাম, আরেকটা হচ্ছে যে পেরিমিটারটাকে কিভাবে রিপ্রেজেন্ট করব। পেরিমিটার হচ্ছে 2 পাই আর, তাইলে এখান থেকে আর এর ভ্যালুটা যদি বের করি তাইলে আমি কি পাবো? আর ইজ ইকুয়াল টু পেরিমিটার অফ ইকুইভ্যালেন্ট সার্কেল বাই 2 পাই, কারণ পেরিমিটারে নিয়ে যাচ্ছি আর কি জিনিসটাকে। তো এখানে আমি চাইলে এটা বসাইতে পারি। আর স্কোয়ারের কেসে এটা, আচ্ছা একটু দেখে আসি আমরা কি করেছি এখানে। আর এর ভ্যালুটা আমরা আসলে এখানে এরিয়া থেকে বের করতেছি। তারপরে আমরা ইকুইভ্যালেন্ট সার্কেলের সারকামফারেন্সের মধ্যে ওটা বসাচ্ছি, কারণ আমাকে তো এখানে আমার বেসিক্যালি ইকুইভ্যালেন্ট সার্কেলের সারকামফারেন্স বা পেরিমিটার যেটাই বলো এটাই এখানে রিপ্লেস করতে হবে। তো আমি এখানে এটা না করে এখান থেকে আর এর ভ্যালুটা বের করি, অর্থাৎ আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এরিয়া অফ বেসিন বাই পাই, আর হচ্ছে রুট ওভার এরিয়া অফ বেসিন বাই পাই। এইটা আমি এই যে 2 পাই আর এর জায়গায় এটা বসাবো আর কি, 2 পাই রুট ওভার এবি বাই পাই। এটা যদি বসাই তাহলে কি পাচ্ছি? পেরিমিটার অফ বেসিন 2 রুট ওভার পাই ইনটু এরিয়া অফ বেসিন। এটা হচ্ছে আমার কি? কম্প্যাক্টনেস কোএফিসিয়েন্ট। তাহলে এখানে এটা পেরিমিটার অফ বেসিন আর এটা হচ্ছে এরিয়া অফ বেসিন। এই রেশিওটা দিয়ে আমি বুঝতে চাচ্ছি যে আমার বেসিনটা কতখানি কম্প্যাক্ট। এখন তুমি আমাকে বলো যে এরিয়া অফ বেসিনের তুলনায় পেরিমিটার বেশি হওয়া মানে হচ্ছে কম্প্যাক্ট? না, মানে লেস কম্প্যাক্ট, তাই না? পেরিমিটারটা যত বড় হবে এরিয়ার তুলনায়, একই এরিয়ার কেসে যদি পেরিমিটার বেশি হয় সেক্ষেত্রে কম্প্যাক্ট না। তো কম্প্যাক্টনেস কোএফিসিয়েন্ট কিন্তু বাড়বে, বাট বোঝা যাবে আসলে লেস কম্প্যাক্ট আর কি। এটা কি বোঝা যাচ্ছে? ম্যাম আরেকবার একটু বলেন। আচ্ছা মনে করো দুইটা, ওই যে আগের দুইটা, হ্যাঁ, এই দুইটারই এরিয়া হচ্ছে ধরো সেম এবি। এখন এটার কোনটার পেরিমিটার বড় দেখো? এটা PB1, এটা PB2, পেরিমিটার কোনটার বড়? PB1। PB1টা বড়, তাই না? আচ্ছা এখন PB1 PB1 যদি বড় হয় তাহলে কম্প্যাক্টনেস কোএফিসিয়েন্ট যদি এটা থেকে আমি বের করি আর এটা থেকেও যদি একটা বের করি তাহলে কোনটা বড় হবে? উপরেরটা ম্যাম। CC1ই বড় হবে, তাই না? জি ম্যাম।
কিন্তু এখানে তাইলে আমরা তো এখান থেকে দেখে অলরেডি জানি যে রান অফ কোনটার বেশি। এটা রান অফ বেশি না? হ্যাঁ ম্যাম, নিচেরটা রান অফ বেশি এটা হবে। রান অফ বেশি, তাইলে এটা কি কম্প্যাক্টনেস কোএফিসিয়েন্ট বেশি হইলে রান অফ কি কমে গেল না? হ্যাঁ জি ম্যাম, কমে গেল। তার মানে এটা রান অফের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। জি ব্যস্তানুপাতিক। তার মানে কম্প্যাক্টনেস কোএফিসিয়েন্টের ভ্যালু যেটা যত কম আসবে তত হচ্ছে রান অফ বেশি, অর এন্ড ভাইস ভার্সা। সো ফর্ম ফ্যাক্টরটা যেমন ডিরেক্টলি প্রপোর্শনাল, কম্প্যাক্টনেস কোএফিসিয়েন্টটা ইনভার্সলি প্রপোর্শনাল। বিকজ যেভাবে করে আমরা ইকুয়েশনটাকে ডিরাইভ করছি সেই অনুযায়ী কম্প্যাক্টনেস কোএফিসিয়েন্ট বাড়া মানে হচ্ছে আসলে কম কম্প্যাক্ট বোঝায়। দ্যাটস দ্য রিজন আর কি। বেশি কম্প্যাক্ট হলে আসলে রান অফ বেশি হয়, কিন্তু কম্প্যাক্টনেস কোএফিসিয়েন্ট যেহেতু আমি পিবি উপরে দিয়েছি এই কারণে আমার এটার ভ্যালুটা কম মানেই আসলে রান অফ বেশি, আর ভ্যালু কম বেশি মানে হচ্ছে রান অফ কম। ঠিক আছে, মোটামুটি আমরা বুঝে গেছি। আরেকটু নিজে নিজে পড়লে আরেকটু ক্লিয়ার হয়ে যাব। ঠিক আছে। মিস ওইখানে পিইসি যে ছিল ওটা কি ছিল? ইসি এই যে দেখো, সার্কামফারেন্স অফ এ সার্কেল হুজ এরিয়া ইজ ইকুয়াল টু দ্য এরিয়া অফ দ্য বেসিস। এই যে এখানে যে রেক্টেঙ্গেলটা দেখতে পাচ্ছি আমার, এইটার সমান এরিয়া হচ্ছে এই সার্কেলের। হুম এখন এই সার্কেলটার এরিয়া হচ্ছে পাই আর স্কয়ার, হুম সেটা ইজ ইকুয়াল টু আমি যদি এরিয়া অফ বেসিন ধরি তাহলে এখান থেকে আর এর একটা এক্সপ্রেশন পাবো, রেডিয়াস যেটা। সেখান থেকে আমি চাইলে এখানে ইকুইভ্যালেন্ট সার্কেলের সার্কামফারেন্সের এক্সপ্রেশনটা বসাতে পারি। কারণ ইকুইভ্যালেন্ট সার্কেল যেটা বলছি সেটার সার্কামফারেন্সের ইকুয়েশন কি 2 পাই আর, তাই না? 2 পাই আর যদি হয় তাহলে আর এর ভ্যালুটা তখন আমি বেসিনের প্যারামিটারের মাধ্যমে প্রকাশ করলাম, কারণ আর এর ভ্যালু তো আমার জানা নাই, ওটা ডিরাইভ করতে হচ্ছে আমাকে। তো আর এর জায়গায় আমি √এবি বাই পাই বসাতে পারবো, মানে এরিয়া অফ বেসিন বাই পাই, যাতে আমি বেসিনের প্যারামিটারের মাধ্যমে জিনিসটাকে এক্সপ্রেস করতে পারি আর কি। আচ্ছা ঠিক আছে, এটা আরেকটু চিন্তা করলে এটা বুঝে যাবে, এটা সহজই। ঠিক আছে, আর তো বাকি আর কিছু নাই। বেসিনের সারফেস ম্যাটেরিয়ালের প্রপার্টি অনুযায়ী কিভাবে এফেক্টেড হয় সেটা আমরা অলরেডি দেখছি। আর হচ্ছে ময়েশ্চার ডেফিসিয়েন্সির ব্যাপারটাও দেখছি। তো উপরে প্রেসিপিটেশনের সাথে যেমন রিলেটেড ছিল যে অর্থাৎ ওয়েদারের কন্ডিশন অনুযায়ী যে হিউমিড কিনা, টেম্পারেচার বেশি কিনা, এখানে সয়েলের ময়েশ্চার ডেফিসিয়েন্সিটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে আমার সয়েলে ময়েশ্চার বেশি যদি ডেফিসিট থাকে তখন আমার ইনফিল্ট্রেশনই বেশি হবে, রান অফটা কমে যাবে। আর যদি আমার সয়েল অনেক বেশি ময়েস্ট হয় তো সেক্ষেত্রে ইনফিল্ট্রেশনের রিকোয়ারমেন্টটা কমে যায় এবং আমার রান অফটা বেশি হবে। এই কটাই আর কি ফ্যাক্টর ছিল বলার। পরে রেশনাল মেথড আজকে আমি আর যাব না। লেকচার এই পর্যন্তই আর কি, দুটার মধ্যে কমপ্লিটও হয়ে গেছে। দ্যাটস গুড। তো তোমাদের কারোর কোনো প্রশ্ন থাকলে করতে পারো, আমরা শর্ট করে ডিসকাশন করে আজকে ক্লাসটা কমপ্লিট করব। কারো কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন না থাকে তাহলে থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং। তোমরা চ্যাট বক্সে আইডি গুলি শেয়ার করে ক্লাস লিভ দিতে পারো আর কি। ঠিক আছে ম্যাম জি। ম্যাম আমি সেলফ স্টাডিতে আছি ম্যাম। আমাদের হচ্ছে সেলফ স্টাডির জন্য কি আলাদা কোনো গুগল ক্লাসরুম খোলা হয়েছে? না, সেলফ স্টাডিদেরকে সাজেস্ট করা হয়েছে যে তোমাদের রুটিনের সাথে কনভেনিয়েন্ট যে সেকশনগুলি আছে সেখানে মানে তোমাদেরকে রেগুলার ক্লাস করতে হবে, ওদের সাথেই ক্লাস টেস্ট এবং আদার্স যে এক্সামগুলো আছে এগুলো অ্যাটেন্ড করতে হবে, মানে রেগুলার স্টুডেন্টের মতোই কনসিডারড হবে। জি ম্যাম, কিন্তু ম্যাম আমাদের ওই যে স্লাইড গুলোর জন্য আমরা কি ম্যাম রেগুলার ক্লাসরুমে অ্যাড হয়ে নেব নাকি আলাদা হ্যাঁ ক্লাস হ্যাঁ, করতে হবে? অবশ্যই অবশ্যই, ইউ আর নো ডিফারেন্ট দ্যান দ্য রেগুলার্স। মানে তোমাকে রেগুলারদের ক্লাসরুমে যে ক্লাসটা তোমার রুটিনের সাথে ম্যাচ করে সেই ক্লাসে তুমি রেগুলার ক্লাস করবে, ওই ক্লাসের যে ক্লাস কোড শেয়ার করা আছে সেই ক্লাসরুমে তুমি অ্যাড হয়ে ওখান থেকে ম্যাটেরিয়াল তুমি কালেক্ট করতে পারবে। আর অ্যাটেন্ডেন্স শিটে তুমি ওখানে অ্যাডিশনালি তোমার আইডিটা দিয়ে দিলে আমি নিয়ে নেবো আর কি। ও আচ্ছা, ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ।